পৃথিবীর সমস্ত প্রান্তে শান্তি, কারণ মানুষ ঘরবন্দি। কিন্তু অশান্তির এই সময়ে এত শান্তি কখনোই কি কেউ দেখেছে? এই অশান্তির সময় আমরা পুরনো বন্ধুরা ঘরে বসে তৈরি করলাম লকডাউনের একটি রেডিও নাটক। ভালো লাগলে ভালোবাসুন। আজকের নাটক চেনা অচেনা। রচনা ও নাট্যরূপ সুদীপ্ত মুখার্জি। যারা এতে অংশ নিয়েছেন তারা হলেন কলকাতা থেকে কাকাবাবুর চরিত্রে সুদীপ্ত মুখার্জি, মৌসুমীর চরিত্রে সুস্মি মুখার্জি, বরেনবাবু অমিত বিক্রম রায়চৌধুরী, ভোপাল থেকে রিমার চরিত্রে অদিতি গাঙ্গুলি, সূত্রধর সার্থক গাঙ্গুলি, কাকিমার চরিত্রে পৃথা ভট্টাচার্য, সহযাত্রীর ভূমিকায় উজ্জ্বল কুমার নাগ, হাসপাতাল ম্যানেজার পার্থ দত্ত, দিল্লি থেকে রাজার চরিত্রে সৌভিক আচার্য। সমগ্র নাটকটি প্রস্তুত এবং সম্পাদনা করেছে পার্থ দত্ত, ভোপাল। শুরু হচ্ছে আজকের নাটক চেনা অচেনা। বিকেল 4টে বেজে 40 মিনিটে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেনে বসে রাজার মনে হলো দীর্ঘদিন পর সত্যিই সে নিজের জন্য সময় দিতে পেরেছে। এটা একটা সাফল্য। সেলস টার্গেট মিট করা, মিটিং, কর্মব্যস্ততা, দিনের পর দিন টিম লিডারের পদটা ধরে রাখার চেষ্টা ও সাফল্য। এছাড়া মৌসুমী চলে যাওয়ার পর শূন্যতাটা সে এভাবেই কাটিয়েছে। ফিরে দেখার সময় পায়নি, অথবা ভালোভাবে বললে ফিরে দেখতে চায়নি। সত্যি প্রায় 3 বছর হয়ে গেল শেষ বেড়াতে গিয়েছিল তারা। সেটা ছিল মধুচন্দ্রিমা, বিয়ের ঠিক কয়েকদিন পর। ট্রেন চলতে শুরু করলো। ব্যাগটা সিটের নিচে ঠেলে দিয়ে পা তুলে বসলো রাজা। ট্রেনে সত্যি বেশ ভিড়। জেদ করে কাল তৎকাল টিকিট বুক না করলে আজ হয়তো তার যাওয়াই হতো না। একদম ঠিক সময় ছাড়লো। কি বলেন দাদার, কি বেড়াতে না কাজে যাওয়া হচ্ছে? এই যে একটু বেড়াতে। একা? আপনার সাথে আর কাউকে দেখছি না তো, তাই। হ্যাঁ, ওই এখান থেকে আমি আপাতত একাই যাচ্ছি। এই শিলিগুড়ি থেকে বাকিরা জয়েন করবে। আর আপনি? রাজার মিথ্যে কথা না বলে উপায় ছিল না। বাক্যালাপ সংক্ষিপ্ত করার প্রয়াস। তা ভালো। আমরা প্রায় 25 জন ট্রাভেলের সাথে, আমাদের পাড়ারই ক্লাব। কাশীবর্জনের নাম শুনেছেন? হাতিবাগান বিখ্যাত দুর্গাপুজো হয়। রাজার কথা বলার ইচ্ছে ছিল না, তাই ট্রেনের জানলা দিয়ে সে বাইরে তাকিয়ে রইল।
তা দাদার কোথায় থাকা হয়? দক্ষিণ কলকাতায়, কসবা। জয় জয় মা কালী। দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, দেখছেন? মৌসুমী মা কালীকে ম্যাডাম বলে ডাকতো। রাজা প্রথম প্রথম বুঝতে পারতো না। বিয়ের পর বলেছিল, এই শোনো, চলো না, চলো না দক্ষিণেশ্বর যাই, ম্যাডামের সাথে দেখা করে আসি, আর হ্যাঁ, থ্যাঙ্কসটাও জানিয়ে আসি। ম্যাডাম? কোন ম্যাডাম? ও, তোমার টিচার? হ্যাঁ, তা হঠাৎ থ্যাংক ইউ কেন? শোনো শোনো, আমি একজনকেই ম্যাডাম বলি, আর তিনি হলেন মা ভবতারিণী। কিছুক্ষণ পর টিকিট চেকার এসে টিকিট পরীক্ষা করে গেলেন। সামনের ভদ্রলোক রাজাকে বললেন, বুঝলেন দাদা, আমার আবার পায়ে খুব ব্যথা, তার উপর আবার ওপরের সিটটা। আপনারটা তো নিচেরটা না? আগে হ্যাঁ। তা দাদা চেঞ্জ করবেন নাকি দাদা? খুব উপকার হয়। না না, আপনি বয়স্ক মানুষ, আপনাকে নিচের সিট ছাড়তে অসুবিধে নেই কোনো। হ্যাঁ, তবে ওই মানে ওই পায়ের ব্যথা কথাটা না বললেই বোধহয় ভালো করতে। ভদ্রলোক সংকুচিত হয়ে গেলেন। পাশের সহযাত্রীরা রাজার দিকে একটা ক্রূর দৃষ্টিতে তাকালেন। আঘাতে প্রতিঘাতে লোহা পিটিয়ে মজবুত করা হয়, তেমনি বোধহয় হয়ে গেছে রাজার মানসিকতা। মনের কোমল পাপড়িগুলো কঠিন বাস্তবতার আড়ালে যেন অন্তর্ধান করেছে। দমকা বাতাসে মিষ্টি মধুর গন্ধের মতো রঙিন স্মৃতিগুলো মনের মণিকোঠায় এখনো আবদ্ধ। সময়ের অবকাশে ধরা দেয় রাজার সামনে, তবে সেটা ক্ষণস্থায়ী। দুঃস্বপ্নের ঝোড়ো বাতাসে সেই সুখস্মৃতি খড়কুটোর মতো উড়ে যায়। দাম্পত্যের শেষ অধ্যায়ে অত্যন্ত তিক্ত রক্তিম সময়টাই হয় দীর্ঘায়িত রাজার জীবনে। এনজিপি স্টেশন থেকে একটা গাড়ি বুক করে রাজা এগিয়ে চলল ঋষপের পথে। ঋষপে 3 দিন আর খোলাখামে 2 দিন বুক করে এসেছে সে। দুটো রিসর্টই ফরেস্ট ডিপার্টমেন্টের। দীর্ঘ পথে বারবার মনে হতে লাগলো, এই বেড়াতে আসাটা, মানে এই একা আসাটা বড়ই বিড়ম্বনা। কথা বলার লোক নেই, একদম একা। অবশ্য প্রকৃতির সাথে একান্তে সময় কাটানোটাই তার উদ্দেশ্য। মোবাইলটা সাথে আছে ঠিকই, কিন্তু ইচ্ছে করেই সে সুইচ অফ করে রেখেছে, যাতে আধুনিকতা তাকে পেছনে না টানে। এই 4-5টা দিন আদি অকৃত্রিমভাবে প্রকৃতিকে পেতে চায় রাজা। ঋষপের অবস্থানটা খুব সুন্দর, এক কথায় দুর্দান্ত। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের ধারে ঝুলছে 2টি সুন্দর রং করা কাঠের বাড়ি। ফুলের বাগান, ছোট্ট পার্ক, সুন্দর ভিউ পয়েন্ট আর ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালে নিচে দেখা যায় গভীর খাদ, নিচে নদী, প্রকৃতির সাথে যেন একান্তে মিশে যাওয়া। দুর্গাপূজার মৌসুমে এই রিসর্ট অপেক্ষাকৃত খালি। কলকাতার দম বন্ধ করা পরিবেশ থেকে এখানে এসে নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মনে হচ্ছে। ঘরের সামনে ব্যালকনিতে বসে চায়ের অর্ডার দিল রাজা। এখন দুপুর। নিচে নদী থেকে একটা মৃদু শব্দ হচ্ছে। মৃদু হাওয়ায় পাইন গাছের পাতাগুলো যেন শীষ দিয়ে গান গাইছে। রাজার মনে পড়ে গেল পুরনো কিছু স্মৃতি।
রাজা, এই রাজা, রাজা, এই বলো না, বলো না, তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র? হুম হুম হ্যাঁ, মানে কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? হ্যাঁ, ওই হলেই হলো, সবই এক। দূর, তুমি বড্ড বেরসিক। এই মধুচন্দ্রিমাতে এসেও অফিসের কাজ, দোষ। আহা, রাগ করছো কেন? না না, তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো, আমি শুনছি। রাজা, রাজা, এটা হানিমুন, জীবনে বারবার আসে না। চলো এই সুন্দর বিকেলে বিয়াস নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, তুমি যাও না, আমি একটু পরেই আসছি। আসলে একটা কল আছে, ওটা সেরেই তোমার সাথে জয়েন করব। আচ্ছা আচ্ছা, হানিমুনে এসেও কি তোমার টেলিকনফারেন্স করতেই হবে? হ্যাঁ, তোমার জীবনে হানিমুনের কোনো গুরুত্ব নেই? মৌসুমী, প্লিজ বোঝবার চেষ্টা করো। এই সময় আমাদের কোম্পানির একটা অ্যামালগামেশন চলছে, আর আমার প্রেজেন্সটা খুব দরকার। তোমার কোম্পানির কি আমার চেয়েও গুরুত্বপূর্ণ বেশি? আহা, আচ্ছা ওইভাবে কেন বলছো? হ্যাঁ, তাহলে হানিমুনে এলে কেন? আমারই দুর্ভাগ্য। তোমাকে আসতে হবে না, আসতে হবে না তোমাকে। আমি একাই বেরোলাম। হ্যাঁ, আমি একাই বেরোলাম। সেদিন পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে ঋষপের বাংলোর বারান্দায় বসে রাজার মনে হয়েছিল তার হয়তো আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল। মোবাইলের মধ্যে কৃত্রিম জগৎ, পৃথিবী ও আসল পৃথিবীর পার্থক্যটা বুঝতে রাজার বড্ড দেরি হয়ে গিয়েছিল। হানিমুনে এসে সারাক্ষণ ফোন কল, হোয়াটসঅ্যাপ, মেল, অনলাইনে কাজ এইসব করতে করতে নিজের অজান্তেই মৌসুমীকে দূরে ঠেলতে শুরু করেছিল রাজা। ক্যারিয়ার, প্রফেশন, টেনশন, সদা অনিশ্চয়তার জীবনযাপন, সর্বোপরি কর্পোরেটের আগ্রাসন নীতি কখন যে চেনা মানুষটাকে অচেনা করে দিল রাজা তা বুঝতেই পারেনি। গভীর পাহাড় জঙ্গলের মধ্যে থেকে দিনের শেষে কাঞ্চনজঙ্ঘা যেন মেঘ কাটিয়ে বিদায় জানিয়ে গেলেন। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা আজও রাজাকে নস্টালজিক করে তোলে। চা শেষ করে রুম থেকে টর্চ বার করে জ্যাকেটটা গায়ে ফেলে রাজা বেরিয়ে পড়ল আশেপাশে বিচরণের জন্য। মানালি মল থেকে হিড়িম্বা মন্দিরের দিকে রাস্তায় এমনভাবে হাঁটতে হাঁটতে আর গুনগুন করে গান গাইতে গাইতে মৌসুমী বলেছিল, চলো চলে যায়, লা 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 লা। আচ্ছা রাজা, তুমি হাঁটতে হাঁটতেও টেক্সট করতে পারো? হ্যাঁ, পারি। সত্যি? তুমিই পারো? হাঁটতে হাঁটতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব করতে পারো? ও তুমি বুঝবে না, অফিসের কাজ। ও, অফিসের কাজে ফেসবুক দরকার হয় মৌসুমী। কে কার সাথে কানেক্টেড, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো আজকাল জানা খুব দরকার। এসব আসলে কর্পোরেট পলিটিক্স। আচ্ছা আচ্ছা, আমাদের হানিমুনে কর্পোরেট পলিটিক্স কোথা থেকে আসছে? দেখো তো কি সুন্দর পরিবেশ, পাইন বন, নীল আকাশ, কাঠের হিড়িম্বা মন্দির, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এর মধ্যে তোমার উষ্ণতাটাই কিঞ্চিত কম। সেই জায়গায় কর্পোরেট পলিটিক্স শুধু তার উত্তপ্ততা। আচ্ছা মৌসুমী, তুমি আবার শুরু করলে। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, অবিনাশ দা, হ্যাঁ তোমাকেই ট্রাই করছিলাম আসলে।
আচ্ছা, আমরা কি এ মাসের মধ্যেই ফনেটিক্সের অর্ডারটা পাবো? হ্যাঁ, না কিন্তু ওটা কিন্তু আমাদের লাইফ লাইন, আপনি আপনি এটা খেয়াল রাখেন। হ্যাঁ, না না, হ্যাঁ কারেক্ট, বুঝতে পারছেন তো? না না, সে না তেমন বিজি নয়, বলতে পারেন বলতে পারেন। এই আসলে আজকে একটু একটু আটকে পড়েছি তো। হ্যাঁ, না না, পরশু ফিরছি দিল্লি থেকে ফ্লাইটে কলকাতায়। হ্যাঁ, একদম 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 স্ট্রেট সোজা অফিসে ঢুকবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সরি মৌসুমি, একটা ইম্পর্টেন্ট কল এসে গেছিল। হ্যাঁ, কি বললে, কি বলছিলে? মানুষের মন আর শরীর যখন আলাদা আলাদা জায়গায় অবস্থান করে, তখন এই প্রাণহীন শরীরের সাথে কথা বলা না একেবারে বৃথা। এই হানিমুনে তুমি টাইম দিতে পারছো না, আর সারাটা জীবন তুমি আমার সাথে কি করে কাটাবে? চলো চলো চলো, হোটেলে ফিরে চলো না, চলো, এই দেখো। অনেক হয়েছে না, এই চল। কেন, কি হলোটা কি আবার? হ্যাঁ, এই আচ্ছা শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। ছাড়ো ছাড়ো বলছি, শরীরটা ভালো লাগছে না, মুশকিল। মাথাটাও ধরেছে। এই শুনছো মৌসুমি? ও নির্জন পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে রাজার দেখা হলো পাশের রুমের প্রৌঢ় দম্পতির সাথে। রিটায়ার করেই অবসর জীবন যাপনের জন্য বেছে নিয়েছেন হিমালয়। ছেলে বাইরে থাকে চাকরির সূত্রে, মেয়ের বিয়ে দিয়েছেন গত বছর। একদম ঝাড়া হাত পা। কোথা থেকে আসছো? আগে তোমাকে তুমি তুমি করে বললাম বলে কিছু মনে করো না জানো? না না, আপনি আমার পিতৃসম। আমি কলকাতা থেকে, আর আপনি? আমরা ফেমাস চিত্তরঞ্জন পার্ক, দিল্লি, 100% বাঙালি। তোমার নামটাই তো জানা হয়নি, তুমি একা এসেছো নাকি? হ্যাঁ মানে, না মানে ওই, হ্যাঁ আমার নাম রাজর্ষি বসু, ডাকনাম রাজা। হ্যাঁ মানে একাই এসেছি, এই একটু অবসর যাপন আর কি। তোমার ফ্যামিলি কোথায়? না আসলে আমার ফ্যামিলি নেই, বুঝলেন, কলকাতায় বাবা মা আছেন। জানো রাজা, তোমাকে দেখে আমাদের একটু ভরসা হলো। সন্ধে তো বেশি হয়নি, আলোও আছে, আর একটু হাঁটতে অসুবিধে নেই, কি বলো গো গিন্নি? রাজা কিন্তু বেশ বোর হচ্ছে, বুড়ো বুড়িদের সাথে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে তো। হ্যাঁ না না, একদম না, একদম না, একদম না কাকিমা। ও ও দেখেছেন? হ্যাঁ, আচ্ছা কাকু কাকিমা বলে ডাকলে কোনো অসুবিধা নেই তো? আমাকে তুমি নাম ধরেও ডাকতে পারো। আমেরিকাতে তো সবাই সবাইকে নাম ধরেই ডাকে, ছোট বড় সবাই। আমাকে তো ইউনিভার্সিটিতে কি বলে ডাকতো জানো? সৌমিত্রা রে। ও হ্যাঁ হ্যাঁ, তা বটে। না কাকু, আমরা কিন্তু ভারতবাসীরা বয়স্কদের সম্মান দেওয়াটা খুব পছন্দ করি, মানে আমাদের তো এটা পরম্পরা। বলি শুধু ডাকেই সম্মান দিলে চলবে? ব্যবহারেও তো সম্মান দেখানোটা সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ নিশ্চয়ই। এখনকার ছেলেমেয়েরা তো বড়ই ব্যস্ত, সময়ের সাথে সাথে কি প্রতিযোগিতা। শিশুরাও তাদের দাদু দিদার সংস্পর্শে আসে না, তাই শাস্ত্রীয় বা ভারতীয় পরম্পরাটা ক্রমশই হ্রাস পাচ্ছে। হ্যাঁ আপনারা কিন্তু ভীষণ পজিটিভ মাইন্ডেড, আপনারা আসলে মানসিকভাবে খুবই সতেজ। রাজা, তুমি কি অবিবাহিত নাকি? না মানে ওই ডিভোর্সড। দেখো, আগে কি হয়েছে তা তো জানি না, শুধু বলবো সব ভুলে গিয়ে আবার একটা বিয়ে করো দেখি।
এইভাবে কি সারাটা জীবন কাটানো যায়? অনেক অসুবিধা গো। দেখুন, আপনাদের সান্নিধ্য আমার মনে কিন্তু নতুনভাবে প্রাণের সঞ্চার করেছে। গত দুদিনে একাকী কর্মহীন জীবনে আসলে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বুঝলে, সন্ধ্যা হয়ে আসছে, বাইরে থাকাটা আর ঠিক হবে না। চলো এবার আমাদের রিসর্টে ফেরা যাক। রাজা, আমাদের রুমে এসো। বাকি আড্ডাটা গরম গরম চায়ের সাথেই না হয়ে ও যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। একটু দেখে হাঁটুন। রাস্তাটা আসলে ভাঙা ভাঙা তো, অসুবিধা হলে হাতটা ধরতে পারেন। তোমার অফিসে যাবার সময় আমায় একটু গড়িয়াহাটে নামিয়ে দেবে? কেন, শপিংয়ে যাবে নাকি? না, তা নয়, আসলে শরীরটা ভালো লাগছে না, একটু জ্বর ভাবও এসছে। ও না না, তাহলে বেরোবে কেন? বাড়িতেই থাকো, রেস্ট নাও একটু। আরে দেখছো না বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। ডক্টর সেনগুপ্তর সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আরে বাবা, সিজন চেঞ্জ, সবারই একটু একটু এরকম সর্দি জ্বর লাগছে আজকাল। রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। 3 দিন ধরে জ্বর রাজা, তুমি জানো। আর রিস্ক নিতে আমি চাইছি না। যদি তুমি একটু গড়িয়াহাটে ড্রপ করে দিতে তো ভালো হতো। আচ্ছা, তুমি বুঝতে পারছো না, বস মুম্বাই থেকে আজই ফিরেছে, মিটিংয়ে দেরি হয়ে যাবে আমার। আচ্ছা, তুমি একটা কাজ করো বুঝলে, তুমি একটা ট্যাক্সি করে নাও। রাজা বুঝতেই পারেনি যে মৌসুমী কতটা অসুস্থ। তার ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্ট করাতে মৌসুমী সেদিন যেতে পারেনি। পাশের বাড়ির বৌদির সহায়তায় পরদিন ব্লাড টেস্ট হয়। রাজা পরদিনও সময় পায়নি, কাজে মুম্বাই চলে যায়। সেখান থেকে SMS-এ খবর পায় মৌসুমীর ডেঙ্গু হয়েছে, প্লেটলেট 25-এ নেমে গেছে। রাজার তখনই ফিরে আসা উচিত ছিল। সে পাশের বাড়ির বৌদিকে বলল যে মৌসুমীকে হাসপাতালে ভর্তি করে দিতে, তার ফিরতে ফিরতে নাকি আরো 2 দিন সময় লাগবে। বৌদি মৌসুমীর বাপের বাড়িতে খবর দেয়। ওরা মৌসুমীর আধমরা দেহ নিয়ে হাসপাতালে ভর্তি করে। তারপর আর মৌসুমী বাড়ি ফেরেনি। সুস্থ হয়েছিল ঠিকই, কিন্তু সোজা বাপের বাড়ি চলে গিয়েছিল। বুঝলেন বরেন বাবু, আপনাদের এই ডাইনিং রুমটা কিন্তু সত্যি অনবদ্য। ইন্টেরিয়ারটা তো অসাধারণ। এই রিসর্টের মালিক মিস্টার তামলিং আসলে একজন আর্টিস্ট, দিল্লির আর্ট কলেজের ছাত্র। এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে লিজে দিয়েছেন। খুব সুন্দর। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। কি খাবেন বলুন, আমি ওয়েটারকে ডেকে দিচ্ছি। আচ্ছা, নিচে এত হইচই হচ্ছে কেন? কি ব্যাপার, কিছু ঝামেলা হলো নাকি? আসলে পাশের রিসর্টে এক ভদ্রমহিলাকে সাপে কামড়েছে। আমরা মিনিমাম যা করার করেছি, এখন হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সাপের কামড় তো খুবই ভয়ঙ্কর। বিষধর সাপ হলে তো প্রাণহানিরও সম্ভাবনা থেকে যায়। ও বাবা, পাহাড়ি সাপ, বিষধর হওয়ারই সম্ভাবনা বেশি এতে। কিন্তু এই যে শুনছেন, নিচ থেকে আসবার সময় শুনলাম ওরা ড্রাইভার খুঁজছে। আসলে এই রাত্রিরে এই পাণ্ডব বর্জিত জায়গায় ড্রাইভার পাবে কোথায়? ও তাই নাকি? তা কি হবে এখন? আর কি কোনো উপায় নেই? কারোর বাইক বা অন্য কিছুর কোনো? আমাদেরও বড় গাড়ি আছে, সুমো, কিন্তু ড্রাইভার নেই, সবাই চলে গেছে। না, আমি গাড়ি চালাতে পারি, যদি বলেন আমি না হলে চালিয়ে নিয়ে যেতে পারি।
এমার্জেন্সি বলে কথা। বিপদের সময় মানুষের পাশে মানুষ না দাঁড়ালে আর কে দাঁড়াবে? তাহলে চলে আসুন, আর দেরি করা যাবে না। চলো রাজা, আমিও যাই তোমার সাথে। এই রাত্রিরে পাহাড়ি রাস্তায় একা একা গাড়ি চালাবে, সেটা ঠিক হবে না। আমার মনে হয় তোমার সাথে আমার থাকা উচিত। এই মহিলার বাড়ির লোক কে আছেন? ওনার এক বান্ধবী। দেখো, আমার মনে হয় আমারও যাওয়া উচিত। ওরা ছেলে মানুষ, আর তাছাড়া ওদের দলে কোনো পুরুষ ব্যক্তিও নেই। আর গাড়িটা তো বড়, জায়গার অসুবিধা হবে না। বরেন বাবু, ডিনারটা আমরা ফিরে এসেই করব, অসুবিধা নেই তো? না না, চলুন চলুন, গাড়ির চাবিটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। চলুন আর দেরি করে লাভ। চলুন যাওয়া যাক। বাংলোর ছেলেটা রাজাদের পথ দেখিয়ে পাশের রিসর্টে নিয়ে এলো। রিসর্টের সামনে ভিড়ের জটলা। শোনা গেল ভদ্রমহিলা তার বান্ধবী রিমার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দেরি না করে ভদ্রমহিলাকে সুমো গাড়িতে তোলা হলো। অচৈতন্য। ভদ্রমহিলার দিকে তাকাবার সময় নেই রাজার। ভদ্রমহিলার বান্ধবীও গাড়িতে উঠলেন। গাড়ি স্টার্ট দিল। অন্ধকার রাস্তা ভেদ করে রাজা গাড়ি চালাতে শুরু করলো। রিসর্টের ছেলেটা তাদের পথ দেখাতে লাগলো। কাকু পাশে বসে শুধু বলছেন, সাবধানে চালাও, আর দুগ্গা দুগ্গা করছেন। পেছনে বসা বান্ধবীটা কাঁদছেন। হালকা কান্নার শব্দ আসছে। শহরে গাড়ি চালানো ও অন্ধকার পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো এক সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। এতগুলো লোকের প্রাণের ঝুঁকি নিয়ে রাজা গাড়ি চালাতে লাগলো এক সম্পূর্ণ অপরিচিত ভদ্রমহিলার প্রাণ বাঁচাতে। প্রায় 2 ঘন্টায় লাভায় এসে পৌঁছলো তারা। হাসপাতালের এমার্জেন্সিতে সোজা গাড়ি ঢুকিয়ে দিয়ে ভদ্রমহিলাকে ধরাধরি করে নামাতে গিয়ে রাজার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ক্ষণিকের জন্য রাজার মাথা ঘুরে গেল, ঝাপসা হয়ে গেল চোখের দৃষ্টি। অন্ধকারে ঘোলাটে চোখে রাজা দেখল সেই ভদ্রমহিলা আর কেউ নন, তার প্রাক্তন স্ত্রী মৌসুমী। এই যে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে। পেশেন্টের বাড়ির লোক কে কে আছেন? একটু এদিকে আসুন। একটা ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সঙ্গে যদি আধার কার্ড বা ওইরকম কোনো একটা আইডেন্টিটি কার্ড থাকে তাহলে খুব ভালো হয়। আর নিচে কিছু টাকা জমা করে দিন। রিমা আপনাকে রিসেপশনে ডাকছে, যান। মনে হয় ফর্মালিটিস করতে হবে। কাকু, বুঝতেই তো পারছেন, কাগজপত্রে সই করতে এমনিতে অসুবিধে নেই, কিন্তু যদি কিছু খারাপ হয়ে যায়, বুঝতেই তো পারছেন আমি বিপদে পড়ে যাব। আমি অবিবাহিত, আমার একটা ক্যারিয়ার আছে। যদি আপনারা কেউ, ডকুমেন্ট সব আমার কাছে আছে। আরে আপনার তাড়াতাড়ি করুন, কনসেন্টে সই না পেলে অপারেশন করা যাবে না, পেশেন্টেরও রিস্ক বেড়ে যাবে। না না, ওসব ভাববেন না, আমি যত সব ফর্মালিটিস আছে সবই করে দিচ্ছি। আপনি কে? কেন বলুন তো? শুধু বাড়ির লোকই কনসেন্টে সই করতে পারবেন? হ্যাঁ, আমি বাড়ির লোক। রাজা কারুকে কিছু জিজ্ঞাসা না করে অসুস্থ ভদ্রমহিলার নাম, বয়স, শ্বশুরবাড়ির ঠিকানা, ব্লাড গ্রুপ লিখতে শুরু করলে রিমা অবাক হয়ে বললেন, আপনি ওনার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আপনি কি ওনাকে চেনেন? পরে বুঝবে রিমা, পরে বুঝবে। এ টান যে অন্য টান, এর রহস্য তুমি বুঝবে না মা। বিয়ে করো, তারপর ঠিক বুঝবে। এই ঘটনার 2 দিন পর মৌসুমী হাসপাতাল থেকে ছুটি পেল। আজ রিসর্টে কাকু কাকিমার উদ্যোগে তারা সবাই একত্রিত হয়েছে।
দীর্ঘ 2 বছর পর রাজা আর মৌসুমী খুব কাছাকাছি। চায়ের কাপে চা ঢালতে ঢালতে কাকিমা বললেন, মৌসুমি, চায় কতটা চিনি দেবো? দিন কাকিমা, আমি চাটা সার্ভ করছি। আরে না না, বলো না, কয় চামচ চিনি দেবো? 1 চামচ। চলার পথে রাস্তায় হোঁচট খেলে যেমন রাস্তার রুক্ষতা বোঝা যায়, আরও সতর্ক হওয়া যায়, তেমনি জীবনে চলার পথে নানান ওঠানামায় মানুষ মানুষকে চেনা যায়। মানুষ বা মানুষ চরিত্র বড়ই পরিবর্তনশীল গো। সময়ের সাপেক্ষে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়, চিন্তার প্রসারতাও বাড়ায়। একটু আলাদা হওয়ার অছিলায় রাজা বারান্দায় এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরে মৌসুমীও এসে দাঁড়ালো পাশে। তোমার মোবাইলটা কই? মোবাইলটা ব্যাগে সুইচ অফ করে রেখেছি। যদি সুইচ অফ করলেই বড্ড দেরি করে করলে। না, ওই মোবাইলের যান্ত্রিক শব্দ এই শান্ত পরিবেশকে বিঘ্নিত করবে, তাই সুইচ অফ। এই 2 বছরে তোমার বয়স প্রায় 10 বছর বেড়ে গেছে। রোগাও হয়ে গেছো। যত্ন নাও না, নাকি? জীবনের স্পিড কমিয়ে নিয়েছি মৌসুমি। হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাকাউন্ট সব বন্ধ করে দিয়েছি। জীবনকে যথাসম্ভব বন্ধন মুক্ত করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তুমি যাবার পর ছাড়ো, ওসব কথা ছাড়ো। বলো, তুমি কেমন আছো? আমি একটা অনাথ আশ্রমে কাজ নিয়েছি। জানো তো, অনেক অনেক বাচ্চার সাথে থাকি। ওরা ওরা আমাকে মা বলে ডাকে। জানো, সারাদিন আমি একটুও সময় পাই না। জানো, খুব ভালো আছি আমি। কথা বলতে বলতে মৌসুমীর গলাটা কিঞ্চিত ভারী হয়ে উঠল। শেষ বিকেলের সূর্যাস্তের শেষ রশ্মি মৌসুমীর চোখের কোণায় আশ্রিত অশ্রুকণাকে আরো উজ্জ্বল করে তুলেছে, যা রাজা ছাড়া আর কারো দৃষ্টিগোচর হলো না। দেখো, তোমরা কে কী করবে তা তোমরাই ভালো জানো। তবে আমাদের একটাই ইচ্ছে, তোমাদের দুজনকে একসাথে দেখে যেতে চাই। ডিভোর্সের পরে আবার তো রিইউনিয়নও হয়, কি বলো? তা তোমরা কি ভাবছো? এখানকার সব গল্প শেষ, বুঝলেন। কাল সকালে চেক আউট করে কোলাখামে যাব। ওখানে আসলে রিসর্টে 2 দিনের বুকিং রয়েছে আমার। আমরা কিন্তু কাল সকালেই বেরিয়ে যাব। আমাদের বেড়ানো শেষ। এনজিপি থেকে দিল্লি ফিরে যাব। মৌসুমি, তুমি কি করবে? আমার কলকাতা ফেরার টিকিট আরো 3 দিন পর। কালই ভাবছি কালিম্পংয়ে ফিরে যাব। প্রকৃতি ছেড়ে কলকাতায় ফিরে যেতে ইচ্ছেই করছে না। মৌসুমি, তুমি তো কালিম্পংয়ে না গিয়ে কোলাখামেও যেতে পারো। শুনেছি ওখানকার নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্টটা খুব সুন্দর। বুঝলাম, কিন্তু এই পুজোর ছুটির সময় এত তাড়াতাড়ি ওই কোলাখাম রিসর্টে কি বুকিং পাওয়া সম্ভব? তা কোলাখামে বুকিং না পাওয়াই ভালো। আমাদের রাজার বুকিং আছেই তো, ওর সাথেই না হয় মৌসুমি থেকে যাবে।